স্বাগতম ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলে। আমি জাকিরুল ইসলাম। আমাদের এই চ্যানেলটি প্রাচীন গ্রিক, রোমান, নর্স এবং কেল্টিক পুরাণের রহস্যময় জগৎ নিয়ে তৈরি হয়েছে। এখানে আপনি জানতে পারবেন বীর, দেবতা এবং কিংবদন্তির চরিত্রের কাহিনী, যাদের গল্পগুলো যুগ যুগ ধরে মানব সভ্যতাকে প্রভাবিত করেছে। তেমনি এখানে বিভিন্ন সভ্যতা সম্পর্কেও আলোচনা করা হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিশরীয় সভ্যতা। আফ্রিকার মধ্য অঞ্চলে অবস্থিত নীল নদ প্রায় 700 কিলোমিটার অতিক্রম করে সংযুক্ত হয়েছে উপত্যকার বুকে। ঢালু নিম্নভূমির উপর দিয়ে অবশেষে নীল নদ মিলিত হয়েছে ভূমধ্য সাগরে। এই নীল নদ থেকে বহু শাখা নদী বেরিয়ে যাওয়ার সৃষ্টি হয়েছে বদ্বীপ। আর এই জলপ্রপাত অঞ্চল থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এলাকার উপত্যকা ও বদ্বীপ অঞ্চলেই ছিল প্রাচীন মিশর। পৃথিবীতে আদিকালের মানুষ গোষ্ঠী জীবনযাপন করত। তাদের জীবনধারা ছিল খাদ্য সংগ্রহ ও পশু শিকারে সীমাবদ্ধ। এক সময় তারা কৃষিকাজে ও পশুপালনে অভ্যস্ত হল। নীল নদের বুকে সৃষ্টি হওয়া জলাশয়, নলখাগড়ার বন, ঝোপঝাড়ে সিংহসহ ভয়ঙ্কর প্রাণী আর জলাশয়ের বিষাক্ত সাপ, হাজার রকমের কীট পতঙ্গের বিরুদ্ধে শুরু হলো বেঁচে থাকার সংগ্রাম। এক ধরনের লড়াই করে বেঁচে থাকার এই সংগ্রামে মিশরীয়দের প্রধান জীবিকা হয়ে ওঠে কৃষিকাজ। ধীরে ধীরে ছাগল, ভেড়া, পশু পালন সহ হস্তশিল্পে এবং বিভিন্ন কারিগরি কাজে তারা নতুন শিখে নেয়। চাষিরা মাটির সাথে ডালপালা, নলখাগড়া মিশিয়ে ঘর তৈরি করত, পুরো মোটা কাপড় বুনন, নাঙল কোদাল তৈরি করত, মাটির বাসন কোসন বানাতো। এভাবে কঠোর শ্রমের বিনিময়ে নীল নদের উপত্যকায় পরিবর্তন ঘটে। মানুষ বসবাসের অনুপযোগী স্থান থেকে মিশর ক্রমে রূপান্তরিত হয় ঘনবসতি বহুল কৃষি প্রধান দেশ হিসেবে। মিশরের কৃষি ব্যবস্থার বিকাশের সঙ্গে সঙ্গে লোকজনদের মধ্যে শোষণ নীতির প্রভাব বিস্তার হল। দাস প্রথার উদ্ভব ও বিকাশ ঘটে এ সময় থেকে। তখন দাসদের বলা হতো জীবন্ত নিহত। খ্রিস্টপূর্ব 4th থেকে 3য় সহস্রাব্দের মিশরের আদিবাসীরা দুটো শ্রেণীতে বিভক্ত হয়, শোষক এবং শোষিত শ্রেণীতে। দাস ব্যতিরেকে আরও যারা শোষিত হতে লাগলো তারা হলো কৃষক শ্রেণী। খ্রিস্টপূর্ব 4th সহস্রাব্দে মিশরের রাষ্ট্রের উদ্ভব হয়। রাজনীতিতে সৈন্যদল, প্রহরী, জল্লাদ আর কয়েদখানা ও ব্যবসা পত্তন করে রাজাদের শাসন চালু হয়। অল্প সময়ের ব্যবধানে রাষ্ট্রের ক্ষমতা এমন হয়ে দাঁড়ালো যে তাদের সহায়তায় দাস মালিকরা শোষিত কৃষক ও দাস শ্রেণীর উপর নিজেদের কর্তৃত্ব টিকিয়ে রাখতে পারল। রাষ্ট্র গঠনের প্রথম দিকে মিশরের প্রায় 40টি ছোট ছোট রাজ্য ছিল। এসব রাজ্যের রাজারা নিজেদের মধ্যে প্রায় যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকত। যুদ্ধে জয়ী রাজা পরাজিত রাজার রাজ্য দখল করে তা নিজ রাজ্যের আওতায় নিত। এই ধরনের রাজাদেরই একজন মিশর সমগ্র উত্তরাঞ্চল, যেটুকু নীল নদের বদ্বীপ অঞ্চল, এবং অন্য একজন রাজা সমগ্র দক্ষিণাঞ্চল, নীল নদের বিস্তীর্ণ উপত্যকা ধীরে ধীরে জয় করে নেয়। খ্রিস্টপূর্ব প্রায় 3য় সহস্রাব্দে দক্ষিণ মিশরের রাজা যুদ্ধ করে উত্তরাঞ্চলীয় রাজার রাজ্য জয় করে। এভাবে মিশরে একটি একক বৃহৎ রাষ্ট্রের পত্তন হয়, যা নীল নদের প্রপাত এলাকা থেকে তা বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ে ভূমধ্য সাগর পর্যন্ত। এই রাষ্ট্রের রাজধানী হয় মেমফিসম। তখন মিশরী সম্রাটদের বলা হতো ফারাওন। কথায় অসীম ক্ষমতার অধিকারী ছিল তারা। সমগ্র মিশরের জল, স্থল এবং অধিবাসীদের অধীশ্বর ফারাওনের মৃত্যুর পর সাম্রাজ্য চালাত তার সন্তান কিংবা অন্য কোনো আত্মীয় পরিজন। খ্রিস্টপূর্ব প্রায় 2800 অব্দে ফারাওন জোসের সময়ে মিশর সাম্রাজ্য সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। ফারাওন জোসের এবং তৎপরবর্তী ফারাওনরা পিরামিড নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। ইতিহাস খ্যাত বিশাল আকৃতির পিরামিড নির্মাণ করা হয়েছিল ফারাওন খেউসের জন্য খ্রিস্টপূর্ব প্রায় 2600 অব্দে, যার উচ্চতা প্রায় 150 মিটার।
নির্মাণে লেগেছিল 23 লক্ষ বড় বড় পাথরের ব্লক। এই ব্লকগুলোর মধ্যে সবচেয়ে কম ভারী এক একটি ব্লকের ওজন ছিল 2.5 টন। পিরামিড নির্মাণ শ্রমিক কাজ করত 1 লাখেরও অধিক। পিরামিড নির্মাণ ও পাথর খাদ থেকে পিরামিড পর্যন্ত রাস্তা তৈরি হয় 30 বছর ধরে। পিরামিড তৈরিতে যদিও 3 মাস অন্তর অন্তর শ্রমিক বদল হতো, তারপর হাড় ভাঙা খাটুনি ও মারধর অত্যাচার সহ্য করতে না পেরে মারা যেত হাজার হাজার শ্রমজীবী মানুষ। পিরামিডের অনতিদূরে সম্পূর্ণ একটা পাহাড় কেটে তৈরি করা হয় স্ফিংস। বিশাল আকৃতির এই স্ফিংসের দেহ সিংহের এবং মাথা মানুষ আকৃতির। ফারাওদের এই কোনো একজনকে স্ফিংস রূপে কল্পনা করে এই মূর্তিটি তৈরি করা হয়। এর উচ্চতা 20 মিটারেরও বেশি। দানব আকারের স্ফিংস এর এই প্রস্তর মূর্তিটিকে বলা হতো আতঙ্কের জনক। চতুর্দিকে মরুভূমি, মাঝখানে পিরামিডগুলো আজও ফারাওদের সীমাহীন নিষ্ঠুর শক্তির নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। ফারাওন শাসনাধীন রাজ্যে খাজনা দেওয়া ছাড়া বাধ্যতামূলক শ্রম কৃষকদের কাজ ছিল। ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণ, খাল খনন, ফারাওন ও সম্ভ্রান্ত ব্যক্তিদের প্রাসাদ ও সমাধি মন্দিরের জন্য পাথর সংগ্রহ করা। 1750 অব্দের কাছাকাছি সময় দরিদ্র দাস দাসীদের ফারাওদের অত্যাচার সহ্য করতে না পেরে মিশরে গণ অভ্যুত্থান ঘটায়। পরবর্তীতে ফারাওদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত হয়। খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দের মাঝামাঝি সময় অর্থনৈতিক ক্ষেত্রে চরম বিকাশ ঘটে। তারা এশিয়া থেকে ঘোড়া ও উট নিয়ে লালন পালন শুরু করে। টিন গলিয়ে তামার সাথে মেশানোর কৌশল এই সময় কারিগররা জেনে যায় এবং মিশ্র ধাতুর নাম দেয় ব্রোঞ্জ। তখন মিশরীয় রাষ্ট্রের নতুন রাজধানী থিবস বিশাল ও সুন্দর শহর রূপে আত্মপ্রকাশ করে। মিশরে অর্থনৈতিক উন্নতি ও জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে ফারাও সৈন্যদের আয়তন ও ক্ষমতা বৃদ্ধি পায়। তারা বহিবাহিনী গঠন করে। রথীর কাজ ছিল রথে বসে যুদ্ধ পরিচালনা করা। খ্রিস্টপূর্ব প্রায় 1500 অব্দে ফারাও তৃতীয় তৎসময় এশিয়ার যুদ্ধাভিযান চালায়। দীর্ঘদিন ধরে যুদ্ধ চলার পর প্যালেস্টাইন, সিরিয়া, তৃতীয় তুতমস এবং তার পরবর্তী ফারাওদের দখলে আসে। তারা উত্তরে ইউফ্রেটিস নদী পর্যন্ত মিশর রাজ্য বিস্তৃত করে, দক্ষিণে স্বর্ণখনি সমৃদ্ধ নুবিয়াতেও জয় করে নেয়। যুদ্ধ জয়ে দখলকৃত ও লুণ্ঠিত সমস্ত কিছুর একটি বড় অংশ নিজেদের জন্য রেখে দিত ফারাও এবং পরিত্যক্ত অংশটুকু মিশরের অন্যান্য দাস মালিকদের। ধারণা করা হতো মিশরে যত পরিমাণ বালুকণা আছে সেই পরিমাণ সোনা ছিল ফারাওদের। খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দে মিশরে দাস মালিকদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা পাকাপোক্তভাবে সম্পন্ন হয়। ফারাওদের পররাজ্যলোভী যুদ্ধগুলো ক্রমেই মিশরীয় দাস মালিকদের ধন সম্পদে বলীয়ান করে মিশরকে হীনবল করে তুলছিল। এক পর্যায়ে মিশরের বহু স্থানে দরিদ্র দাসদের মধ্যে বিদ্রোহ হয়। মিশরীয় সৈন্যরা যখনই দখলকৃত দেশের বাইরে গেছে তখনই শুরু হয়েছে বিদ্রোহ, অভ্যুত্থান। আর বিদ্রোহ দমন করার জন্য প্রতিবেশী দেশ থেকে ভাড়াটে সৈন্য নিয়ে আসতো ফারাওরা। প্রায় ধ্বংস হয়ে যাওয়া কৃষক সমাজ, যেখানে সেখানে দরিদ্র দাস ও অবদমিত জনগণের বিদ্রোহ মিশরীয় রাষ্ট্রকে দুর্বল করে ফেলে। অতঃপর এশিয়ার বিজিত দেশ নুবিয়াও হাতছাড়া হয় এবং খ্রিস্টপূর্ব 1ম সহস্রাব্দের শুরুতে পার্শ্ববর্তী দেশের আক্রমণ থেকে অতি কষ্টে আত্মরক্ষা করে ফারাওরা। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যে প্রকৃতি দেবদেবীরই পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। তাদের কল্পনার জলের দেবতার মাথা ছিল কুমিরের, সূর্যের দেবতার মাথা ছিল বাজ পাখির। মিশরীয়রা সবচেয়ে ভয় পেত সিংহীর মাথাওয়ালা যুদ্ধের দেবীকে দেখে। তাদের ধারণা ভয়াবহ প্লেগ নামক মহামারী রোগ নিয়ে আসতেন এই নিষ্ঠুর দেবী। মিশরে প্রত্যেক গ্রীষ্মকালে এক নাগারে প্রায় 50 দিন ধরে মরুভূমিতে প্রচণ্ড গরম বাতাস, লু হাওয়া প্রবাহিত হতো। মিশরীয়রা এই লু হাওয়াকে মরুভূমির বদরাগী শ্বেত দেবতা মনে করত। মরণোত্তর জীবন সম্পর্কে তাদের বিশ্বাস ছিল মৃত ও সমাধিস্থ মানুষের আত্মা যেখানে থাকে সেখানকার রাজা এবং বিচারপতি পুনর্জীবিত দেবতা ওসিরিস। মৃত্যুর পরে জীবনের অস্তিত্ব সম্বন্ধে কল্পনাকেও তারা বলতো মরণোত্তর জীবন। মিশরীয়রা
ফারাউনদের বিশ্বাস করত যে যদি মৃতদেহকে সংরক্ষণ করা হয় তাহলে মৃতের আত্মা পুনরায় দেহে ফিরে আসতে পারে। এই বিশ্বাস থেকেই তারা মৃতদেহের ভেতরে নাড়িভুড়ি বের করে মৃতদেহটি লবণাক্ত সলিউশনে ভিজিয়ে তারপর রঞ্জন মিশ্রিত সাদা কাপড়ে জড়িয়ে রাখত। অপরদিকে ফারাউন এবং অন্যান্য দাস মালিকদের প্রতি জনগণের আজ্ঞানুবর্তিতা দাবি করত পুরোহিতরা। তাদের ধারণা ছিল যে ফারাউনদের ইচ্ছাকে যারা অমান্য করবে তাদের ভাগ্যে থাকবে অনাবৃষ্টি, প্লেগ, শত্রুর আক্রমণ আর ওসিরিসের নির্মম শাসনদণ্ড। ফারাউনদের মতো অসীম ক্ষমতার অধিকারী হওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় বলে তারা ফারাউনকে দেবশ্রেষ্ঠ বলে সম্মানও করত। প্রাচীন মিশরে ধর্মান্ধতাই ফারাউনদের ক্ষমতা এবং দাস মালিকদের আধিপত্য আরও জোরদার করে। প্রাচীন মিশরে জ্ঞান বিজ্ঞানের চর্চা, লিপির উদ্ভব, গণিতশাস্ত্রের উৎপত্তি, জ্যোতিষবিদ্যার উদ্ভব, 365 দিনে এক বছর, বর্ষপঞ্জিকা অর্থাৎ ক্যালেন্ডার, চিকিৎসা বিজ্ঞানের বিকাশ ঘটে। লেখার ক্ষেত্রে তারা 750টি চিত্রলিপি, যাকে হাইরোগ্লিফ ব্যবহার করত। এই চিত্রলিপিগুলি হাইরোগ্লিফ বলা হতো। মিশরীয় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য শিক্ষিত আমলার প্রয়োজনে প্রাচীন মিশরীয় বিদ্যায়তন ও তৎকালীন শিক্ষা ব্যবস্থা শিল্পকলা সাহিত্যের দিকে জোর দৃষ্টি দেয়। সেই সময় থেকে মিশরীয়রা নির্মাণ কাজ করত, উপাসনালয়ে প্রচুর অর্থ ব্যয় করে সাজানো হতো ধর্মমন্দিরগুলো। দুপাশে সারি সারি স্ফিংসের মূর্তির মাঝখানে তৈরি এই পথ ধর্মমন্দিরের প্রবেশদ্বারে গিয়ে ঠেকত। মন্দিরের সামনে ফারাউনদের মূর্তি রাখা হতো। থিফ শহরের প্রধান ধর্মমন্দিরটি স্তম্ভগুলোর উচ্চতা ছিল 23 মিটার। অপরূপ সৌন্দর্যের এই মন্দিরগুলো দেবদেবীর পাশাপাশি রাখা হতো বিভিন্ন অঙ্গভঙ্গিমায় ফারাউনের ছবি। প্রাচীন মিশরে দেবদেবীর প্রতি ভক্তি ও ফারাউনদের ক্ষমতার প্রতি বিশ্বাস দৃঢ়তা করার জন্য শিল্পকলার ব্যবহার করা হতো। ক্লিওপেট্রা টলেমির রাজবংশের শেষ শাসক ছিলেন মিশরের রানী ক্লিওপেট্রা। তিনি তার সৌন্দর্য ও বুদ্ধিমত্তার জন্য খ্যাতিমান ছিলেন। জুলিয়াস সিজার ও মার্ক অ্যান্টনি উভয়ে তাকে প্রেম নিবেদন করেছিলেন। অ্যাক্টিয়াসের যুদ্ধে অ্যান্টনির পরাজয়ের পর খ্রিস্টপূর্ব 30 সালে সাপের কাঁটায় আত্মহত্যা করেন। শর নাটক অবলম্বনে নির্মিত চলচ্চিত্র সিজার ও ক্লিওপেট্রা অভিনেত্রী ভিভিয়েন ল্যাঙ্গা ক্লিওপেট্রার ভূমিকায় অভিনয় করেন। ক্রুসেডের বিরুদ্ধে সংগ্রাম করে 1987 খ্রিস্টাব্দে মুসলিম শাসক সালাউদ্দিন জেরুজালেম পুনরুদ্ধার করেন। ব্রোঞ্জ নির্মিত নীলবর্ণের চোখের অধিকারী বিড়ালটি খ্রিস্টপূর্ব 712 থেকে 332-এর। এতে প্রাচীন মিশরীয় দেবতা বাস্টকে একটি বিড়াল আকৃতিতে রূপদান করা হয়েছে। ইটের তৈরি এ সকল ঘরবাড়িগুলোতে মিশরীয় অধিবাসীরা বসবাস করত। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দে একটা ছবি ফারাউন তোতেনখামের সর্পনির্মিত সভাধারের উপর মৃত ব্যক্তির মুখমণ্ডল খোদিত হয়ে রয়েছে। ছবির হাতে রাজদণ্ড ও চাবুক, ললাটের উপরে সর্পমূর্তি, এসবই সম্রাটের ক্ষমতার প্রতীক। প্রাচীন মিশরে খাজনা আদায় হতো। প্রাচীন মিশরের খাজনা আদায় পদ্ধতি এইভাবে সে সময় দরিদ্র কৃষক, দাস দাসী শ্রেণীর মানুষদের উপর জমিদার ও ফারাউন রাজারা কর আদায় করত। প্রাচীন মিশরের নীল নদের অববাহিকায় কৃষকরা নিজ নিজ জমি কাট করে চাষ করেছে। একদল ফসল ফলাচ্ছে, অন্য দল সেই মরশুমে জমিতে নাঙল দিচ্ছে এবং বীজ ছড়াচ্ছে। সাফুদের সাহায্যে জল তোলা হচ্ছে। খ্রিস্টপূর্ব 3য় সহস্রাব্দে মিশরীয় আমলার বর্ণরঞ্জিত এই মূর্তিটি দেখা যাচ্ছে লেখার কাজে ব্যস্ত একজন রাজ কর্মচারী। সে তার নিজের উপরওয়ালার হুকুম ও নির্দেশ লিখে রাখত। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পছন্দের ঘটনা কোনটি এখানকে কমেন্ট করে আমাদের জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।